গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা অন্য দিন। পান্থনিবাস বোর্ডিং হাউস, 11B কাঁঠালবাগান লেন, দোতলা, ঢাকা 9। চিঠি লিখলে এই ঠিকানায় চিঠি আসে, খুঁজে বের করতে গেলেই মুশকিল। শফিক লিখেছিল অবশ্য, তোর কষ্ট হবে খুঁজে পেতে। লোকজনদের জিজ্ঞেস করতে পারিস, কিন্তু লাভ হবে বলে মনে হয় না। একটা ম্যাপ এঁকে দিলে ভালো হতো, তা দিলাম না। দুর্লভ জিনিস পেতে কষ্ট করতেই হয়। এই সেই দুর্লভ জিনিস। দুজন মানুষ পাশাপাশি চলতে পারে না এরকম একটা গলির পাশে ঘুপচি ধরনের দোতলা বাড়ি। কতদিনের পুরনো বাড়ি সেটা কে জানে। চিতিপুরে সমস্ত বাড়ি কালচে সবুজ বর্ণ ধারণ করেছে। দোতলায় একটা ভাঙা জানলায় ছেঁড়া চট ঝুলছে। বাড়িটির ডান পাশের দেয়ালের একটি অংশ সম্পূর্ণ ধসে গিয়েছে। সামনের নর্দমায় একটি মরা বেড়াল, দূষিত গন্ধ আসছে সেখান থেকে। মন ভেঙে গেল আমার। সুটকেস হাতে এদিক ওদিক তাকাচ্ছি, দোতলায় যাবার পথ খুঁজছি, সিঁড়ি ফিড়ি কিছুই দেখছি না। নিচতলা তালা বন্ধ। এই দোকান ভাড়া দেওয়া হবে। দোতলার জানলার চটের পর্দার ফাঁক দিয়ে কে যেন দেখছিল আমাকে। তার দিকে চোখ পড়তেই সে বলল, জ্যোতিষী খুঁজছেন? হাত দেখাবেন? ওপরে যান, বাড়ির পেছন দিকে সিঁড়ি। পান্থনিবাস বোর্ডিং হাউসের লোকজন আমার চেনা। শফিক খুঁটিয়ে খুঁটিয়ে লিখেছে আমাকে। সিঁড়ি দিয়ে উঠবার মুখে যার সঙ্গে দেখা হলো, তিনি যে নিশানাথ জ্যোতিষার্ণব তা শফিকের চিঠি ছাড়াও বলে দিতে পারতাম। প্রায় 6 ফুটের মতো লম্বা, ঝাঁকড়া ঘন চুলের একজন মানুষ, কপালে প্রকাণ্ড এক সিঁদুরের ফোঁটা, মুখ ভর্তি দাড়ি, গায়ে গেরুয়া রঙের একটি চাদর, পরনে খাটো করে পরা একটি ধবধবে সাদা সিল্কের লুঙ্গি, পায়ে রূপোর বোলের খরম। প্রথম দর্শনেই হকচকিয়ে যেতে হয়। জ্যোতিষার্ণব সাগ্রহে জিজ্ঞেস করলেন, হস্তগণনা করাতে এসেছেন? পরক্ষণেই গম্ভীর হয়ে বললেন, সুটকেস হাতে কেউ জ্যোতিষীর কাছে আসে না, লক্ষণ বিচারে ভুল হয়েছে। তুমি শফিকের কাছে এসেছ? জি। শফিক সারা সকাল ধরে অপেক্ষা করেছিল। তোমার না ভোরবেলা আসার কথা? ট্রেন ফেল করলাম, ঢাকা মেইলে আসা লাগল। জ্যোতিষার্ণব মহা গম্ভীর হয়ে বললেন, আমি জানতাম। শফিককে বললাম আশাভঙ্গ হওয়ার কারণ ঘটবে। সে সারা সকাল রাস্তার মোড়ে তোমার জন্য দাঁড়িয়েছিল। আশাভঙ্গ তো হলই, ঠিক কিনা তুমি বলো? হ্যাঁ, তা ঠিক। ঠিক তো হবেই। 3 পুরুষ ধরে গুপ্তবিদ্যার চর্চা আমাদের। জ্যোতিষার্ণব আমাকে নিয়ে গেলেন তার ঘরে। তার ঘরের বর্ণনা শফিকের চিঠিতে পড়েছি, বাড়িয়ে লিখেনি কিছুই। ঘরে ঢুকলে যে কোনো সুস্থ লোকের মাথা গুলিয়ে যাবে। তিনি জানলা বন্ধ করে ঘরটা সবসময় অন্ধকার করে রাখেন। অন্ধকার ঘরে একটি ঘিয়ের প্রদীপ জ্বলে, ধূপদানি আছে। কেউ হাত দেখাতে আসছে টের পেলেই ধূপদানিতে এক গাদা ধূপ ফেলে নিমেষের মধ্যে গা ছমছমানো আবহাওয়া তৈরি করে ফেলেন। কিন্তু এত সব করেও তার পসার নেই মোটেও। জ্যোতিষার্ণব আমাকে চৌকিতে বসিয়ে ধূপদানিতে ধূপ ঢেলে দিলেন। নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। থমথমে গলায় বললেন, উদ্দেশ্য সফল হবে তোমার। বিয়ে পাশ করবে ঠিক মতো। কপালে রাজানুগ্রহের যোগ আছে। গ্রহশান্তির একটা কবচ নিও আমার কাছ থেকে। শফিকের বন্ধু তুমি, নামমাত্র মূল্যে পাবে। আমি বললাম, কোথাও একটু গোসল করা যাবে? আশেপাশে চায়ের দোকান আছে, বড় চা খেতে ইচ্ছা করছে। জ্যোতিষার্ণব আঁতকে উঠলেন, যেন এমন অদ্ভুত কথা কখনো শোনেননি। রাগী গলায় বললেন, স্বাস্থ্যবিধির কিছুই দেখে জানো না? গায়ের ঘাম না মরতেই গোসল? চা? ঠান্ডা হয়ে বসো দেখি। তিনি একটি টেবিল ফ্যান চালু করলেন।
ফ্যানটি নতুন। ভয়ানক গম্ভীর স্বরে বললেন, আমার এক ভক্ত দিয়েছে। এইসব বিলাসী সামগ্রী দুই চক্ষে দেখতে পারি না। তান্ত্রিক মানুষ আমরা, এসব কি আমাদের লাগে? শীত গ্রীষ্ম সব আমাদের কাছে সমান। ঘণ্টা দুয়েক অপেক্ষা করবার পর জ্যোতিষার্ণব আমাকে গোসলখানা দেখিয়ে দিলেন। খুব সাবধানে গোসল ছাড়বে রঞ্জু, দারুণ পিছল মেঝে, মেসের অন্য বোর্ডাররা কেউ নেই। যতক্ষণ ইচ্ছে থাকো গোসলখানায়, আমি চা বানিয়ে রাখব, এসেই গরম পাবে। কয় চামচ চিনি খাও চায়ে? গায়ে পানি ঢালতেই শরীর জুড়িয়ে গেল, বরফের মতো ঠান্ডা পানি। পথের ক্লান্তি, নতুন জায়গায় আসার উদ্বেগ সব মুছে গিয়ে ভালো লাগতে শুরু করল। হঠাৎ করেই মনে হল নীলগঞ্জের পুকুরে যেন ভর দুপুরে সাঁতার কাটছি। আমি অনেকবার লক্ষ্য করেছি, সুখী হওয়ার একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষের। অতি সামান্য জিনিসও মানুষকে অভিভূত করে ফেলতে পারে। আমার বাবার কথাই ধরা যাক, তার মতো সুখী লোক এই পৃথিবীতে খুব বেশি নেই বলেই আমার ধারণা। অথচ গত 6 বছর ধরে তার কোনো চাকরি বাকরি নেই। তিনি ভোরবেলা উঠেই স্টেশনে যান। সেখানকার চায়ের স্টলটি নাকি ফার্স্ট ক্লাস চা বানায়। খালি পেটে ওই চা পরপর 2 কাপ খাবার পর তিনি স্টেশন মাস্টারের সঙ্গে গল্পগুজব করেন। কি গল্প করেন তিনিই জানেন। 9টার দিকে স্কুলের ভাত রান্না হয় বাড়িতে। সেই সময় তিনি বাড়ি ফিরে আসেন। আঞ্জু এবং পারুলের সঙ্গে অতি দ্রুত ভাত খেয়ে নেন। সময় তার হাতে খুব অল্প, কারণ 10:30টার দিকে পোস্ট অফিসে খবরের কাগজ আসে। কাগজটি পড়া তার কাছে ভাত খাওয়ার মতোই জরুরি। সন্ধ্যাবেলা তিনি হারু গায়নের ঘরে বেহালা বাজানো শেখেন। বর্তমানে এই দিকেই তার সমস্ত মন প্রাণ নিবেদিত। মহা সুখী লোক তিনি। মা যদি বলেন, পারুলের তো নাম কাটা গেছে স্কুলে, 3 মাসের বেতন বাকি। বাবার চোখে মুখে দারুণ দুশ্চিন্তার ছাপ ফুটিয়ে বলেন, বড়ই মুসিবত দেখছি, গভীর সমুদ্র। যত মুশকিল তত আসান, হাদিস কোরআনের কথা, চিন্তার কিছু দেখি না। সমস্যার সমাধানও বের করেন সঙ্গে সঙ্গে। দরকার নেই স্কুলে পড়ার। পারুল মা, প্রাইভেটে ম্যাট্রিক দিবে তুমি, আমি পড়াবো তোমাকে। বইগুলো সব নিয়ে আয় তো মা, এবং 3 নম্বরে একটা খাতা আন, রুটিনটা লেখি আগে। মা ছাড়া আমরা কেউ বিরক্ত হই না বাবার উপর। আমরা ছোটবেলা থেকেই জানি বাবা এক ভিন্ন জগতের বাসিন্দা। এই জগতের দুঃখ কষ্টের সঙ্গে তার কোনো যোগ নেই। আমাকে ট্রেনে তুলে দিতে বাবা স্টেশনে এসেছিলেন। ট্রেন ছাড়বার আগে আগে আমাকে বললেন, রঞ্জু, একটু এদিকে শুনে যা তো। পারুল আর আঞ্জুর কাছ থেকে অনেকটা দূরে নিয়ে গেলেন আমাকে। গলার স্বর যথাসম্ভব নিচু করে বললেন, একটা ভালো বেহালার দাম কত, খোঁজ নিবি তো, বলিস না জানো। ঠিক আছে। আমার নিজের জন্যে না, বুড়ো বয়সী কি আর গান বাজনা হয়? তোর মাও পছন্দ করে না, অন্য লোকের জন্যে। আচ্ছা, আমি খোঁজ নেব। ট্রেন ছাড়ার সময় তিনি এক কাণ্ড করলেন। ট্রেনের সঙ্গে দৌড়তে শুরু করলেন। ট্রেনের গতি যত বাড়ে তার গতিও বাড়ে। ট্রেনের লোকজন গলা বাড়িয়ে মজা দেখতে লাগল। গোসল সেরে দোতলায় উঠে এসে দেখি জ্যোতিষার্ণবের ঘর জমজমাট। 2-3 জন লোক এসে বসে আছে পাংশু মুখে। জ্যোতিষার্ণব একজনের হাতের তালুর দিকে অখণ্ড মনোযোগে তাকিয়ে আছেন। আমার দিকে না তাকিয়ে বললেন, পর্দা ঠেলে ভেতরে চলে যাও, চা পিরিচে ঢাকা আছে। আগে লক্ষ্য করিনি যে পায়রার খুপড়ির মতো ঘরও পর্দা দিয়ে দুভাগ করা। ভেতরে ঢুকে দেখি দড়ির খাটিয়ার উপর ধবধবে সাদা চাদরে চমৎকার বিছানা করা। বিছানার লাগোয়া 1 হাত বাই 1 হাত সাইজের টেবিল একটি, তার উপরও ধবধবে সাদা ঢাকনি। খাটিয়াটার মাথার পাশে বেতের শেলফ। শেলফের উপর চমৎকার একটি কাঁচের ফুলদানিতে ফুল। আমার বিস্ময়ের সীমা রইল না। জ্যোতিষার্ণব দেখি দারুণ শৌখিন লোক।
শুধু চা নয়, পিরিচে খাবার ঢাকা আছে, একটি লাড্ডু এবং একটি সিঙাড়া। আমি চা খেতে খেতে শুনলাম জ্যোতিষার্ণব গম্ভীর গলায় বলছেন, গ্রহশান্তি কবচ নিতে পারেন আমার কাছ থেকে, রত্নও ধারণ করতে পারেন, তবে রত্ন অনেক দামি। তাছাড়া আসল জিনিস মিলবে না, চারদিকে জোয়াত চুরি। গ্রহশান্তিতে খরচ কত পড়বে? 20 টাকা নেই আমি, তবে আপনার জন্য 10। 10 যে বড় বেশি হয়ে যায় সাধুজি। জ্যোতিষার্ণব হাসেন। পঞ্চধাতুর কবচের দামি মশাই 5 টাকা, তাম্র, স্বর্ণ, রৌপ্য, পাড়া ও দস্তা। তঞ্চকতা পাবেন না আমার কাছে। একবার ধারণ করেই দেখুন টাকাটা জলে যায় কি না। টাকাই তো জীবনের সব নয়। বসে থাকতে থাকতে ঝিমুনি ধরে যায় আমার। সন্ধ্যা মিলিয়ে গেছে, ঘর অন্ধকার। সুইচ আছে একটি, আলো জ্বালাতে ঠিক সাহস হয় না। সাধুজি পাশের ঘরে প্রদীপ জেলে বসে আছেন। কে জানে, ইলেকট্রিসিটির আলোতে তার হয়তো অসুবিধা হবে। শফিক কত রাতে ফিরবে কে জানে। শুয়ে পড়লাম সাধুজির বিছানাতেই। শুয়ে শুয়ে কত কি মনে হয়, বাবা যেন ম্যাকমিলান কোম্পানির তার সেই পুরনো চাকরিটা আবার ফিরে পেয়েছেন। গভীর রাত্রে বাড়ি ফিরেছেন প্রকাণ্ড একটা মাছ হাতে। পারুলের বিছানার পাশে ঝুঁকে ডাকছেন, ও পারুল, ও টুনটুনি। মা কপট রাগের ভঙ্গি করে বলছেন, কি যে পাগলামি তোমার, এই দুপুর রাতে মাছ করতে বসব নাকি? বাবার মুখ ভর্তি হাসি। 100 বার বসবে, 1000 বার বসবে। পারুল ঘুম ভেঙে উঠে বসেছে, বারবার বলছে, বইটা এনেছো বাবা? দেশ বিদেশের রূপকথার নাম লিখে চিঠি দিয়েছিলাম যে তোমাকে। বড্ড ভুল হয়ে গেছে রে, একটু মনে নেই। সামনের শনিবার ঠিক দেখিস। পারুলের নিচের ঠোঁট মেকে যেতে শুরু করলেই বাবা ম্যাজিশিয়ানের ভঙ্গিতে বলে উঠেছেন, টেবিলের উপর রূপকথার বইটা আবার কে আনলো? ঝিমুনি ধরলেও ঘুম আসে না আমার। বিছানায় এপাশ ওপাশ করি। ধূপের গন্ধে দম আটকে আসে এক একবার। কি যে কাণ্ড সাধুজির! শফিক চিঠিতে লিখেছিল, দুনিয়াতে মন্দ মানুষ এত বেশি বলেই ভালো মানুষের জন্যে আমাদের মন এত কাঁদে। আমাদের নিশানাথ এমন একজন ভালো মানুষ। মানুষকে ধোঁকা দেয় যার জীবিকা, সে যে এমন ভালো মানুষ হয় কি করে কে জানে। রাত 9টা পর্যন্ত অপেক্ষা করেও শফিকের দেখা পাওয়া গেল না। নিশানাথবাবু আমাকে বসিয়ে রেখে নিচে খেতে গেলেন। খাওয়ার পর আমাকে হোটেল থেকে খাইয়ে আনবেন। হোটেলটি বেশ খানিকটা দূরে। নানান প্রসঙ্গে গল্প করতে করতে সাধুজি হাঁটছেন। অনেকেই দেখি তাকে চেনে। একটি পানওয়ালা দাঁত বের করে বলল, সাধুজির শৈলটা বালা নাকি? তিনি থেমে থেমে বেশ খানিকক্ষণ কথাবার্তা বললেন পানওয়ালার সঙ্গে। তার গল্প বলার ঢং চমৎকার, মুগ্ধ হয়ে শুনতে হয়। শফিক প্রসঙ্গে বললেন, শফিক ছেলেটা ভালো, তবে বড় ফাজিল। ফাজলামি করে আমার সঙ্গে। আমি নাকি লোক ঠকিয়ে খাই। ছি ছি, কি কুৎসিত চিন্তা। আমরা হচ্ছি 3 পুরুষের জ্যোতিষী। আমার ঠাকুরদা তারানাথ চক্রবর্তী ছিলেন সাক্ষাৎ বিভূতি। মানুষের হাত দেখে জন্মবার বলতে পারতেন। আজকালকার ছেলেপুলেরা এসবের কি জানবে? কথা বলতে বলতে সাধুজির মুখের ভাব বদলায়। রশিদ মিয়ার কথা বলতে বলতে তিনি চোখ মুখ কুঁচকে এমনভাবে তাকান যেন রশিদ মিয়া ছুরি হাতে মারতে আসছে। রশিদ মিয়া, বুঝলে রঞ্জু, নরকের কীট। দেখা হলেই বলবে, বিজনেস কেমন চলছে আপনার? আমি চুপ করে থাকি। সাধুজি রাগী গলায় বলেন, হাত দেখা বিজনেস হলে আজ আমার গাড়ি বাড়ি থাকত। সুসং দুর্গাপুরের জমিদার ভূপতি সিংহ আমার ঠাকুরদাকে 80 বিঘা লাখেরাজ সম্পত্তি দিতে চাইলেন। ঠাকুরদা বললেন, ক্ষমা করবেন, দরিদ্র ব্রাহ্মণ, সম্পত্তির মোহে পড়তে চাই না। তা রশিদ মিয়া কি বুঝবে আমাদের ধারা?
শফিক ফিরতেই তুমুল ঝগড়া শুরু হয়ে গেল জ্যোতিষ আর্ণবের সঙ্গে। শফিক গলা ফাটিয়ে চিৎকার করছে, আমার ঘরের চাবি দিয়ে গেলাম আপনার কাছে, বললাম রঞ্জু আসামাত্র আমার ঘর খুলে দেবেন, তা না নিজের অন্ধকূপের ধোঁয়ার মধ্যে নিয়ে। তাতে তোমার বন্ধুর কোনো ক্ষতিবৃদ্ধি হয়েছে কি? না হোক, মেসে রঞ্জুর জন্য রান্না করতে বলে গেছি, টাকা খরচ করে তাকে হোটেল থেকে খাইয়ে এনেছেন, টাকা সস্তা হয়েছে? টাকার মূল্য আমার কাছে কোনো কালেই নেই শফিক। বড় বড় কথা বলবেন না, ওসব লম্বা লম্বা বাত শুনতে ভালো লাগে না। সামান্য ব্যাপার নিয়ে শফিক এত হইচই কেন করছে বুঝতে পারলাম না। আমার লজ্জার সীমা রইল না। শফিকের ঘরে 2টি চৌকি পাতা, আবর্জনার স্তূপ চারদিকে। দীর্ঘদিন সম্ভবত ঝাঁট দেওয়া হয় না। এক পাশে একটি থালায় অভুক্ত ভাত পড়ে আছে। শফিক আমাকে বলল, লম্বা হয়ে শুয়ে পড়, কাল সকালে কথা বলবো। তুই কোথায় যাস? খেয়ে আসি, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, খেয়ে এসে বিছানায় কাত হব, কথাবার্তা যা হবার সকালে হবে, তুই ঘুমো। শফিক নিচে নেমেও খুব হইচই করতে লাগল। হারামজাদা, ডাল শেষ হয়ে গেছে মানে? পয়সা দেই না আমি? মাগনা খাই? যেখান থেকে পারিস ডাল নিয়ে আয়। সাধু বাবা ডাল খেয়ে ফেলেছে। সাধু বাবার বাপের ডাল? শফিক বড্ড বদলে গেছে, এইরকম ছিল না কখনো। শরীরও খুব খারাপ হয়েছে, কোনো অসুখ বিসুখ বাঁধিয়েছে কিনা কে জানে। আমি তো প্রথম দেখে চিনতেই পারিনি। চমৎকার চেহারা ছিল শফিকের। স্কুলে মুকুট নাটক করেছিলাম আমরা। শফিক হয়েছিল মধ্যম রাজকুমার, সত্যিকার রাজপুত্রের মতোই লাগছিল। কমিশনার সাহেবের বউ শফিককে ডেকে পাঠিয়ে কত কি বলেছিলেন। সকালবেলা শফিক আমাকে নিয়ে গেল রশিদ মিয়ার কাছে। রশিদ মিয়া তার রেজিস্ট্রি খাতায় আমার নাম তুলবেন। লোকটি ছোটখাটো, সামনের 2টি দাঁত সোনা দিয়ে বাঁধানো। সেই দাঁত 2টি ছাড়া আর সমস্ত দাঁতে কুৎসিত হলুদ রং। আমি পান্থনিবাসে বোর্ডার হব শুনে তিনি এমন ভাব করলেন যেন এমন অদ্ভুত কথা আর আগে শোনেননি। না সাহেব, বোর্ডার আর নেব না, শুধু শুধু ঝামেলা। শফিক গম্ভীর হয়ে বলল, কিসের ঝামেলা? টাকা পয়সা নিয়ে খেঁচামেচি করে। আমি খেঁচামেচি করি? আপনি করেন না, অন্য লোকে করে। আমাকে নিয়ে কথা, আমি যদি না করি এও করবে না। মাসের 3 তারিখে খাচাং করে টাকা ফেলে দেবে। নবী সাহেবের ঘরটা দেন তার নামে। নবী সাহেব গেলে তবে তো দেব। যতদিন না যান ততদিন আমার ঘরে থাকবে। রশিদ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, ওই ঘরের ভাড়া এই মাস থেকে 5 টাকা বেশি। শফিক প্রায় তেড়ে গেল। 5 টাকা বেশি কেন? মোজাইক করে দিচ্ছেন নাকি ঘরটা? রশিদ মিয়া নির্লিপ্ত সুরে বলল, জানলা 2টা, ওই ঘরে আলো বাতাস বেশি খেলে। একটা জানলা পেরেক মেরে বন্ধ করে দেবেন, সাফ কথা। খোলেন আপনার খাতা। নিতান্ত গোমড়া মুখে খাতা খুলল রশিদ মিয়া। পেশা কি? আমি আমতামতা করে বললাম, পেশা কিছু নেই, আমি ছাত্র। ঝপাং করে খাতা বন্ধ করে রশিদ মিয়া আতঙ্কিত স্বরে বললেন, ছাত্র মানুষ ঘর ভাড়া পাবে কোথায়? শফিক থমথমে গলায় বলল, যেখান থেকে পারে জোগাড় করবে, দরকার হয় চুরি করবে। চুরি করবে? হ্যাঁ, চুরি করবে। অসুবিধা আছে কিছু আপনার? আপনি করেন না? আমি চুরি করি? মালিকের পান্থনিবাস তো ফাঁকা করে দিচ্ছেন। রশিদ মিয়ার চোখ ঠিকরে বেরিয়ে এলো। কে কে বলেছে? বলা বলির তো কিছু নেই, সবাই জানে। সাধুজি তো পরিষ্কার বলেছেন, তীক্ষ্ণ চিবুক, ছোট কান এবং বর্তুলাকার চক্ষুর জাতক চোর স্বভাব বিশিষ্ট হয়। নিশানাতে এই কথা বলে? হ্যাঁ, বলবে না কেন? সাধুজি স্পষ্ট কথার লোক। এরপর আর আমার নামধাম খাতায় তুলতে অসুবিধা হয় না। রশিদ মিয়া গম্ভীর গলায় উপদেশও কিছু দেন। ঘরে মেয়ে ছেলে আনতে পারবেন না, ভদ্রলোকের মেস এটা, ধান্দাবাজির জায়গা না, বিশিষ্ট লোকজন থাকে। অগ্রিম 1 মাসের খাওয়া খরচের টাকা দেয় শফিক।
তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে রশিদ মিয়ার পেটে হাত দিয়ে বলে, মাশাআল্লাহ, পেট তো আপনার আরো 5 গিরা বড় হয়ে গেছে রশিদ মিয়া। শফিককে যতই দেখি ততই অবাক হই। এ কোন শফিক? 2 বছরে তার এ কি পরিবর্তন! মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল একবার, দেখি ঘরের মধ্যে লালচে আলো, সমুদ্র গর্জনের মতো শাঁ শাঁ আওয়াজ হচ্ছে। ধড়মড় করে জেগে উঠে দেখি শফিক স্টোভ জ্বালিয়েছে। কি ব্যাপার? ব্যাপার কিছু না, চা খাবো। চা এই সময়? কয়টা বাজে? 3:10। তুই খাবি নাকি? না। রোজ এই সময় চা খাস? না, দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল, তাই ভাবলাম একটু চা খাই। আমি চুপ করে থাকলাম। শফিক ক্লান্ত স্বরে বলল, বড় স্ট্রাগল করতে হচ্ছে। ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছি, জানিস না বোধহয়। আমি জানতাম না। স্তম্ভিত হয়ে গেলাম। কি করে পড়ব বল? দিনে কম্পোজিটরের চাকরি, বিকেলে টিউশনি আছে 2টো। এরপর আর এনার্জি থাকে না। নাইট কলেজে পাস কোর্সে নাম তোলা আছে, এই বছর আর হবে না। শফিক 2টি কাপে চা ঢালল। আমি বললাম, এত রাতে চা খাবো না শফিক। তোর জন্য না, নিশানাথকে ডেকে আনছি। কিছুক্ষণ পরই নিশানাথ জ্যোতিষার্ণবের গজগজানি শোনা গেল। রাত দুপুরে চা? এসব কি শুরু করেছ? যাও, চা খাবো না। শফিকের গলা আরেক ধাপ উঁচুতে। বানানো হয়েছে, চা খাবেন না মানে? খেতেই হবে। আরে, হুকুম নাকি তোমার? 100 বার হুকুম। এত কষ্ট করে বানালাম আর খাবেন না? আলবাত খাবেন। শফিকের কাণ্ড কারখানা দেখে আমি স্তম্ভিত। জ্যোতিষার্ণব অবশ্য খরম খটখট করে এই ঘরে এলেন। চায়ে চুমুক দিয়ে বললেন, চা কোথায়? এ তো ইঁদুর মারা বিষ। শফিক সে কথার উত্তর দিল না। খানিকক্ষণ চুপ করে থেকে শান্ত স্বরে বলল, একটা গল্প বলুন নিশানাথ বাবু। জ্যোতিষার্ণব চায়ের কাপ নামিয়ে উদ্বিগ্ন স্বরে বললেন, কি হয়েছে তোমার? কিছু হয় নাই। না, বলো কি হয়েছে? শফিক ক্লান্ত স্বরে বলল, একটা দুঃস্বপ্ন দেখেছি। দেখলাম আমার ছোট বোন অনু মরে পড়ে আছে। 7-8টা কাক তার পাশে বসে আছে। নিশানাথ গম্ভীর হয়ে বললেন, শেষ প্রহরের স্বপ্ন, তার উপর এখন শুক্লপক্ষ, স্বপ্নের কোনো মানে নাই। নাক ডাকিয়ে ঘুমাও। একেবারে যে কোনো মানে নাই তা না নিশানাথবাবু। অনুর হাজব্যান্ডটা আরেকটা বিয়ে করেছে। সোমবার চিঠি পেয়েছি, মনটা বড় অস্থির। সন্ধ্যাবেলা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিছু মনে করবেন না। আমার মাথার ঠিক নাই। নিশানাথবাবু কিছু বললেন না, চা শেষ করে নিঃশব্দে চলে গেলেন। আমি শুয়েই ছিলাম, ঘুম আসছিল না। শফিক জেগে রইল অনেকক্ষণ। এই শফিক কি যে ক্যাবলা ছিল! একা একা স্কুলে আসতে ভয় পেত বলে রোজ তার বাবা স্কুলে দিয়ে যেতেন। টিফিনের সময় আমরা সবাই যখন ছোটাছুটি করে কুমির কুমির খেলি, তখন সে উদাস চোখে জানলা দিয়ে তাকিয়ে থাকে। অঙ্ক স্যার একদিন রেগে গিয়ে বললেন, সবাই খেলছে আর তুই বসে আছিস? রহমান, যা তো ওর কানটা মলে দিত। রহমান আমাদের ক্লাস ক্যাপ্টেন। সে গিয়ে কান চেপে ধরতেই শফিকের নিঃশব্দ কান্না। আমরা হেসে বাঁচি না। একদিন শফিকের বাসায় গিয়ে দেখি তার মা ভাত মেখে খাইয়ে দিচ্ছেন। ক্লাস 4-এ পড়ে ছেলে, মায়ের হাত ছাড়া খেতে পারে না। কি কাণ্ড, কি কাণ্ড! আমার ঘুম ভাঙল খুব সকালে। বাইরে এসে দেখি একটি লোক হাফ প্যান্ট পরে উঠবস করছে। আমাকে দেখে সে মনে হলো একটু লজ্জা পেল। ইতস্তত করে বলল, শফিক সাহেবের বন্ধু আপনি? জি। আমি আজিজ, রেলে চাকরি করি। শরীরটা ঠিক রাখতে হয় ভাই, যা খাটনি। আমি কিছু বললাম না। আজিজ সাহেব গায়ের ঘাম মুছতে মুছতে বললেন,
আপনার মতো রোগা পটকা হলে এতদিনে যক্ষ্মা হয়ে মরে যেতাম। শরীরের জন্যে টিকে আছি। ওয়াগন বুকিংয়ের চাকরি যে করে সেই জানে। আমি লক্ষ্য করে দেখলাম লোকটির স্বাস্থ্য সত্যি ভালো। সচরাচর এমন চোখে পড়ে না। আমি হাসি মুখে বললাম, বেশ স্বাস্থ্য আপনার। আর স্বাস্থ্য, খাওয়া জুটাতে পারি না ভাই। শুধু ভেজা ছোলা খেয়ে কি আর স্বাস্থ্য হয়? সারাক্ষণ খিদে লেগে থাকে। আসলাম পালোয়ান সকালবেলা 10টা ডিম আর 1 সের গোস্তের কিমা খায়। এইসব জিনিস কোথায় পাবো বলেন? আজিজ সাহেব আমাকে জোর করে টেনে নিয়ে গেলেন বেলের শরবত খাওয়ার জন্যে। এতে নাকি পেট ঠান্ডা থাকে। আজিজ সাহেবের ঘরটি বেশ বড়। তিনি এবং করিম সাহেব দুজনে মিলে থাকেন। করিম সাহেব লোকটি কঙ্কালসার, মাথায় কোনো চুল নেই, কিন্তু মুখ ভর্তি প্রকাণ্ড গোঁফ। করিম সাহেব, ইনি শফিক ভাইয়ের বন্ধু, এখানে থাকবেন। করিম সাহেব হ্যাঁ না কিছুই বলেন না। খানিকক্ষণ গম্ভীর হয়ে থেকে নিচে নেমে গেলেন। তুমুল ঝগড়া শুরু হয়ে গেল তারপরই। করিম সাহেব বাঁশির মতো গলায় চিৎকার করছেন, এত বড় বালতিটা চোখে পড়ল না? বালতির মধ্যে কি নাম লেখা আছে যে দেখলেই চিনব? টেরা টেরা কথা বলবেন না। টেরা কথা কে বলে, আমি না আপনি? শত সব ছোট লোকের আড্ডা হয়েছে। মুখ সামলে কথা বলবেন করিম সাহেব। একজন অতি বৃদ্ধ লোক দেখলাম কি বলে যেন দুজনকেই থামাতে চেষ্টা করছেন। আজিজ সাহেব বললেন, উনি নবী সাহেব, গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, রিটায়ার করেছেন। অবস্থাটা দেখেছেন? রাতের চোখে একেবারেই দেখতে পান না, হাতে ধরে বাথরুমে নিতে হয়। উনি নাকি ঘর ছেড়ে দেবেন, শফিক বলল। আজিজ সাহেব নিচু গলায় বললেন, পাগল হয়েছেন? শিকড় গজিয়ে গেছে। এই ঘর ছেড়ে কোথাও যাবেন না। 2 মেয়ে থাকে ঢাকায়, জামাইরা বড় চাকুরে। তারা নেবার চেষ্টা কিন্তু কম করে নাই। নিজের চোখে দেখা ছোট মেয়েটার কত কান্নাকাটি। নবী সাহেব ঝগড়াটা থামিয়ে ফেললেন। তারপর নিচু গলায় ডাকতে লাগলেন, কাদের, এই কাদের। কাদের এই মেসের বাবুর্চি টাবুর্চি হবে। সে এসে হাত ধরে তাকে ওপরে নিয়ে এলো। আজিজ সাহেব ফিসফিস করে বললেন, বুড়ার দিন শেষ হয়ে আসছে, হাঁপানি, ডায়াবেটিস, সারা রাত খক খক করে কাশে। কিন্তু তেজ কি, মেয়ের বাড়িতে গিয়ে থাকবে না। এত তেজ ভালো না রে ভাই, এখন আরাম নেয়ার সময়, কি বলেন? তা তো ঠিকই, বুড়া হলে বুদ্ধিশুদ্ধি কিছু থাকে না। শফিক ঘুম থেকে উঠেই অন্য মানুষ, হাসি খুশি ভাবভঙ্গি। চা খেতে খেতে বলল, তোর কোনো চিন্তা নাই, প্রাইভেট টিউশনি ঠিক করে রেখেছি। সপ্তাহে 5 দিন যাবি, আর চোখ বন্ধ করে কলেজে ভর্তি হয়ে যা। সচারেক টাকাও জমিয়েছি, অসুবিধা হবে না। তাছাড়া আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ছুটির দিনে কাটা কাপড়ের ব্যবসা করব, তুইও থাকবি। সেটা কিরকম ব্যবসা? সস্তা দরে দোকান থেকে কাটা কাপড়ের পিস কিনে ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করব। লাভের ব্যবসা। লালু সব ঠিকঠাক করে দেবে। লালুকে? কাটা কাপড়ের ব্যবসা করে, ধুরন্ধর লোক, আমাকে খুব খাতির করে। আমি হাসি মুখে বললাম, তুই বদলে গেছিস খুব। শফিক ঘর ফাটিয়ে হা হা করে হাসতে লাগল। বদলাবো না তো কি, তুইও বদলাবি। দুবেলা না খেয়ে থাকলেই সব ওলটপালট হয়ে যায়, বুঝলি? একদিন তো রাস্তায় সূঁচ বিক্রি করলাম, মজার ব্যাপার খুব। শফিক সিগারেট ধরিয়ে ফুসফুস করে টানতে লাগল। ওর আগের সেই সুন্দর চেহারা আর নেই। চোখের নিচে কালি পড়েছে, গালের চোয়ালে উঁচু হয়ে সমস্ত চেহারাটাই কেমন যেন রুক্ষ হয়ে পড়েছে। শফিক হাসি মুখে বলল, সূঁচ বিক্রির গল্পটা শোন। একেবারে মরণ দশা তখন, চাকরি বাকরি কিছুই নেই। হাতে জমানো টাকা পয়সা যা ছিল সব শেষ। পুরো একটা দিন উপোস। দরজা বন্ধ করে খানিকক্ষণ কাঁদলাম। সন্ধ্যাবেলা রাস্তায় বেরিয়েছি, এমন সময় এক লোক এসে বলল, সূঁচ নেবেন ভাই? 6টা 4 আনা।
আমি অবাক হয়ে বললাম, সূঁচ বিক্রি করে চলে তোমার? সে লোক আমতা আমতা করে বলল, চলে আর কই স্যার, ঘরে 4 জন খানেওয়ালা। সেই রাতেই শুরু হলো আমার সূঁচের ব্যবসা। মূলধন জোগাড় করলাম জ্যোতিষার্ণবের কাছ থেকে। খুব লাভের ব্যবসা। 5 টাকার সূঁচে 10 টাকা লাভ। লজ্জা লাগতো না তোর? না, লজ্জা লাগবে কেন? পরিচিত কারোর সঙ্গে দেখা হয় নাই? বেশি দিন সূঁচ বিক্রি করলে হয়তো হতো, বেশি দিন করি নাই। তবে আমাদের ক্লাসের এক মেয়ের সঙ্গে একদিন দেখা হয়ে গিয়েছিল। পেছন থেকে চিনতে পারিনি। যথারীতি বলেছি, আপা সূঁচ নেবেন? সস্তা করে দিচ্ছি। মেয়েটি ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। অনেকক্ষণ তো কথাই বলতে পারল না। শেষটায় বলল, কাল সন্ধ্যা একবার আমার বাসায় আসবেন? আসেন না, ঠিকানা রাখেন, আসবেন কিন্তু। গিয়েছিলি? গেলাম। রাজপ্রাসাদের মতো বাড়ি, দেখলেই বুকের মধ্যে হু হু করে। মেয়েটাকে দেখে কে বলবে ওদের এত পয়সা? দারুণ মন খারাপ হয়ে গেল। মেয়েটা সেই রাত্রেই কম্পোজিটরের একটা চাকরি জোগাড় করে দিল। প্রেসের মালিককে কি বলেছিল কে জানে, যাওয়া মাত্র 1 মাসের অ্যাডভান্স বেতন। মেয়েটা তো খুব ভালো রে। ভালো মেয়ে, তোকে একদিন নিয়ে যাব। শফিককে নিয়ে সেই দিনই কলেজে ভর্তি হয়ে গেলাম। কলেজের প্রিন্সিপাল গম্ভীর মুখে বললেন, 3 বছর লস দিয়েছ দেখছি। এই 3 বছর করেছ কি? কান টান লাল হয়ে গেল আমার। নিজের অভাব অনটনের কথা আমি নিজে মুখ ফুটে কখনো বলতে পারি না। পুরনো বইয়ের দোকান থেকে কিছু বইপত্র জোগাড় করলাম। যে বাড়িতে প্রাইভেট টিউশনি জোগাড় হয়েছে সেই বাড়িতেও শফিক আমাকে নিয়ে গেল। 9-10 বছরের একটি মেয়ে আর ক্লাস 1-এর একটি ছেলেকে পড়াতে হবে। এদের মা নেই, বাবা ব্যস্ততার মধ্যে সময় করতে পারেন না। ভদ্রলোক বললেন, দুটি ভীষণ শয়তান, অস্থির হয়ে পড়েছি আমি, দেখেন ভাই যদি কিছু করতে পারেন। বাচ্চা দুটিকে ভালো লাগল। ছোটটি দেখি একটি পেন্সিল দিয়ে বোনকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে। বড়টির মুখের ভাব এমন যেন এইসব ছেলেমানুষি ব্যাপার দেখে সে বড়ই বিরক্ত। বাচ্চা দুটির চেহারা খুব মায়াকাড়া। পান্থনিবাসে ফিরে এলাম অনেক রাতে। জ্যোতিষার্ণবের ঘরে প্রদীপ জ্বলছে, তার মোটা গম্ভীর গলা শোনা যাচ্ছে। আপনার রবির ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন আছে, অতি শুভ লক্ষণ। 1000-এ একটা পাওয়া যায় না। তবে মঙ্গলের ক্ষেত্র ভালো না, গ্রহ কুপিত হয়েছেন। আজিজ সাহেবের ঘরে হৈ হৈ করে তাস খেলা হচ্ছে। তীক্ষ্ণ গলায় কে যেন চেঁচাচ্ছে, এটা নো ট্রাম্পের কল, মাথার মধ্যে কিছু আছে আপনার? গোবর পোড়া, এই মাথায় অফিসে কাজকর্ম করেন কিভাবে? বারান্দায় পাটি পেতে লম্বা হয়ে শুয়ে আছেন করিম সাহেব। কাদের তার গায়ে তেল মাখাচ্ছে। আরামের চোখ ছোট হয়ে আসছে করিম সাহেবের। আমাদের দেখে টেনে টেনে বললেন, তেল মালিশের মতো উপকারী কিছু নাই। 2টাই চিকিৎসা আছে, জল চিকিৎসা আর তেল চিকিৎসা। পান্থনিবাসে আমার জীবন শুরু হল 11ই মার্চ 1965 সন। বাড়ি থেকে চিঠি এসেছে। বাবা এবং মা দুজনেই পৃথক খামে চিঠি দিয়েছেন। বাবার চিঠি অত্যন্ত সংক্ষিপ্ত। সে চিঠিতে নিজের ছেলেমেয়ের কথা কিছুই নেই। স্টেশন মাস্টার এবং পোস্টমাস্টারের কথা বিশদভাবে লেখা। বাবা লিখেছেন, বেহালার দাম কত তা নিশ্চয়ই খোঁজ নিয়াছ। ভালো করিয়া অনুসন্ধান করিবে এবং রেজিস্ট্রারি চিঠি দিয়া আমাকে জানাইবে। এদিকের খবর ভালো, তবে স্টেশন মাস্টার সাহেবের বড় বিপদ। তার চাকরি নিয়ে ঝামেলা হইতেছে। হেড অফিস হইতে ইন্সপেকশন হইবে, বড় উদ্বিগ্ন আছি। আমাদের পোস্টমাস্টার সাহেবের মেজ মেয়ের বিবাহের দিন ধার্য হইয়াছে। ছেলে কাস্টমসে চাকুরি করে, 375 টাকা বেতন। 15ই ফাল্গুন ইনশাল্লাহ বিবাহ। দেনা পাওনা নিয়ে ছেলের এক মামার সহিত কিঞ্চিত মনোমালিন্য হইয়াছে। মামাটি অত্যন্ত অভদ্র, সাক্ষাতে সমস্ত বলিব।
মায়ের চিঠিটাও ছোট। আমার পড়াশোনা নিয়ে উদ্বেগ, স্বাস্থ্য কেমন আছে, এখানকার খাওয়া দাওয়া কেমন, এইসব। কিন্তু শেষের দিকে লিখেছেন, তোমার বাবার স্বাস্থ্য বিশেষ ভালো না, খাওয়া দাওয়া ইদানিং খুব অনিয়ম করেন। আমার সন্দেহ হয় তাহার অল্প অল্প মাথার দোষ দেখা দিয়াছে। পরে বিস্তারিত লিখিব। চিঠি পড়ে খুব মন খারাপ হয়ে গেল। মা নিশ্চয়ই অনেক কিছু গোপন করেছেন। খুব অস্থির লাগল। শফিকের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, কিন্তু সে আসবে রাত 11টার দিকে। বারান্দায় চেয়ার টেনে চুপচাপ বসে রইলাম। 4-5 মাসে বাবার এমন কি হতে পারে যাতে মা ভেবে বসেছেন বাবার মাথার দোষ হয়েছে? তাছাড়া সংসার চলছে কিভাবে সেই প্রসঙ্গেও কেউ কিছু লিখেননি। জমির আয় অতি সামান্য। মামারা মাঝে মাঝে টাকা দিয়ে সাহায্য করেন, এখনও করছেন কিনা কে জানে। পারুলের স্কুলের বেতন দেয়া হয়েছে কি না, নাম কাটিয়ে বাড়িতে বসে আছে। কিছুদিন আগে পারুলের চিঠি পেয়েছি, সেখানে এসব কিছু লেখা নেই। বাড়ির জন্যে বড় মন কাঁদতে লাগল। জ্যোতিষার্ণবের কাছে গিয়ে যে একটু বসব তার উপায় নেই। সে নাকি আবার কি এক মৌনব্রত শুরু করেছে। 1 সপ্তাহ কারো সঙ্গে কথা বলবেন না। হাত দেখাতে যারা আসছে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। শফিক মৌনব্রতের প্রথম দিন চেঁচিয়ে বলেছে, শুধু ভড়ং, রোজগারপাতি নাই কি না, তাই নতুন একটা ফিকির বের করেছে। এর উত্তরে জ্যোতিষার্ণব স্লেটে বড় বড় করে লিখেছেন, মৌনব্রত অবস্থায় আমাকে রাগাইও না। সেই স্লেট রেখে এসেছেন শফিকের বিছানায়। শফিক রেগে মেগে অস্থির। তার এরকম রাগের অর্থ ঠিক বুঝতে পারি না। রোজগার বাড়াবার ফন্দি যদি হয় তাতে ক্ষতি কি? ফন্দি ফিকির তো সবাই করে, তাই এমনিতেও তার খুব তিরিক্ষি মেজাজ হয়েছে। কোনো কারণ ছাড়াই রেগে ওঠে। করিম সাহেবের সঙ্গে অকারণে একটা ঝগড়া করল। করিম সাহেব রোজকার মতো সন্ধ্যাবেলা গায়ে তেল মাখাচ্ছিলেন। শফিক গম্ভীর হয়ে বলল, এই কুৎসিত অভ্যাসটা ছাড়েন দেখি। আপনার তো কোনো অসুবিধা হচ্ছে না। ঘরের সামনে একটা লোক ন্যাংটা হয়ে তেল মাখায়, এটা সহ্য করা যায় না। আমি ন্যাংটা হয়ে তেল মাখাই? আমি? তুমুল হইচই বেঁধে গেল। নবী সাহেব এসে থামালেন। শফিকের প্রেসের চাকরিটা নাই। কি নিয়ে গোলমাল করেছে কে জানে। লালুর সঙ্গে কাটা কাপড়ের ব্যবসা শুরু করেছে। সারাদিন রোদে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে। সন্ধ্যার পর যায় বয়স্কদের কি একটা স্কুলে। এই চাকরিটি সে কি করে যেন ধাঁ করে জোগাড় করে ফেলেছে। মিউনিসিপ্যালিটি থেকে মাসে তাকে 100 টাকা করে যাতায়াত খরচ দেয়। এর বিনিময়ে বস্তির লোকেদের সে বর্ণ পরিচয় পড়ায়। এই চাকরিতে সে খুব সন্তুষ্ট। হাসি মুখে আমাকে বলে, সব গুন্ডা পান্ডাদের সঙ্গে খাতির হয়ে গেছে রে। অনেকেই আমার ছাত্র কিনা, খুব মানে। দেখবি ওদের দিয়ে নিউ প্রেসের মালিককে রাম ধোলাই দেব একদিন। আর আমাদের রশিদ মিয়াকেও। রশিদ মিয়া আবার কি করেছে? মস্ত বড় চোর। দেখ না কি করি শালাকে। আমার মনে হয় শফিকের কোনো একটা অসুখ করেছে। রাতে তার ভালো ঘুম হয় না, ছটফট করে। প্রায় দেখা যায় অন্ধকার ঘরে স্টোভ জ্বালিয়ে চা করছে। রাতের বেলা তার চা খাওয়ার সঙ্গী নিশানাথ বাবু। দুজনে চুকচুক করে অন্ধকারে চা খায়, আবার ঝগড়াও করে। আমি প্রাণপণ চেষ্টা করি পড়াশোনা করতে, কিন্তু কিছুতেই মন বসে না। ক্লাসে বড্ড ঘুম পায়। প্রফেসররা একঘেয়ে সুরে কি বলেন তারাই জানেন। এক এক সময় এমন নির্বোধ মনে হয় তাদের। ক্লাস ফাঁকি দিয়ে প্রায়ই চলে যাই সদরঘাট। লঞ্চ টার্মিনালের কাছে শফিক লালুকে নিয়ে কাটা কাপড় বিক্রি করে। জায়গাটা নাকি ভালো। ঘরে ফেরা মানুষ বেশি দরদাম করে না, ঝটফট কিনে ফেলে। আমাকে দেখলেই শফিক বিরক্ত হয়। গম্ভীর হয়ে বলে, ক্লাস ফাঁকি দিয়ে আসলি? মুসিবত দেখি। ক্লাসে যেতে সত্যি আমার ভালো লাগে না। কলেজের ছেলেগুলিকে আপন মনে হয় না কখনো। অনেক বেশি ভালো লাগে পান্থনিবাসের লোকজনদের।
এদের সঙ্গে আমার পরিচয় অল্পদিনের, তবু মনে হয় যেন কতকালের চেনা। সিরাজ সাহেবের কথাই ধরা যাক। বয়সে আমার চেয়ে 10-12 বৎসরের বড়, কিন্তু আমার সঙ্গে এমনভাবে কথা বলেন যেন আমি তার দীর্ঘদিনের বন্ধু। 35-এর মতো বয়স হয়েছে, বিয়ে করেছেন মাত্র গত বৎসর। বিয়ের প্রসঙ্গ উঠলেই লাজুক ভঙ্গিতে বলেন, শুধু পয়সার অভাবে দেরি করলাম, কিন্তু বড় বেশি দেরি করে ফেলেছি। বউটার বয়স অল্প রে ভাই। মনে মনে বোধহয় কষ্ট পায় বুড়ো হাজব্যান্ড। সিরাজ সাহেব প্রতি শনিবার দেশে যান। সোমবার সকালে সে অফিস ধরেন। শুক্রবার বিকালে তার সঙ্গে বাজারে যেতে হয় আমাকে। খুঁটিনাটি কত কি যে দরদাম করেন। মুখে কপট বিরক্তির রেখা। বুঝলেন ভাই, বিয়ে করার যন্ত্রণা। বাজার ঘুরতে ভালো লাগে বলেন দেখি? গতবার যে নিয়ে গেলাম লাল ফিতা, পছন্দ হয় নাই। রংটা নাকি কটা। মেয়েদের মনের ঠিক পাওয়া মুশকিল রে ভাই। সিরাজ সাহেবের বউটির আবার গল্পের বই পড়ার নেশা। মাঝে মাঝেই বই নিয়ে যাওয়ার ফরমাস থাকে। বইয়ের দোকান ঘুরতে ঘুরতে ঘাম বেরিয়ে যায় আমার। বই আর সিরাজ সাহেবের পছন্দ হয় না। যে বই দেখানো হয়, সিরাজ সাহেব ঘাড় নাড়েন। মলাটা একটা পাখির ছবি নাকি? এই বই ভালো হবে কি করে ভাই? একটা ট্র্যাজিক বই দেখান না। এমন সব অদ্ভুত অদ্ভুত জিনিস কেনার কথা মনে হয় সিরাজ সাহেবের। একবার কিনবেন সন্দেশ তৈরির ছাঁচ। সদরঘাট আর নিউ মার্কেট চষে ফেললাম দুজনে, কোথাও পাওয়া যায় না। সিরাজ সাহেবের মুখ পাংশু। খুব করে বলে দিয়েছে নিতে, শখ হয়েছে একটা। ছেলে মানুষ তো। শেষ পর্যন্ত চকবাজারে পাওয়া গেল। সিরাজ সাহেবের গাল ভর্তি হাসি, যেন গুপ্তধন পেয়েছেন। রাতে টিউশনি থেকে ফেরার পর সিরাজ সাহেব একবার আসবেনই আমার ঘরে। হাসি মুখে বলবেন, বারান্দার হাওয়ায় খানিকক্ষণ বসবেন নাকি রঞ্জু ভাই? পড়াশোনার ক্ষতি হলে থাক। আমি রোজই গিয়ে বসি। এই কথা সে কথার পর সিরাজ সাহেব একসময় বউয়ের কথা এনে ফেলেন। কোয়ার্টার পেলে নিয়ে আসতে হবে। ছেলে মানুষ একা একা থাকতে পারে বলেন দেখি? তার উপর আবার ভূতের ভয়। শিগগিরই পাবেন নাকি কোয়ার্টার? অফিসার্স গ্রেডে গেলেই পাব। সুন্দর কোয়ার্টার, বেডরুম 2টা, বারান্দা আছে, ফুলের টব রাখা যায়। আপনার ভাবির আবার গাছের শখ। তাই নাকি? আর বলেন কেন, গাছের নামে অজ্ঞান। এইবার হুকুম হয়েছে রজনীগন্ধার চারা নিতে হবে। বিয়ে করার যে কি ঝামেলা ভাই, বিয়ে না করলে বুঝবেন না। সিরাজ সাহেব কপট বিরক্তিতে মুখ অন্ধকার করার চেষ্টা করেন। বারান্দার আবছায়া অন্ধকারেও কিন্তু তার হাসি মুখ ঢাকা পড়ে না। বড় ভালো লাগে আমার। একবার ভাবিকে দেখতে যাব আপনার সঙ্গে। অবশ্যই অবশ্যই, এই শনিবারই চলেন না। কি যে খুশি হবে, না দেখলে বিশ্বাস করবেন না। ওর কাছে আপন পর কিছু নাই, সবাই আপন। যেতে কিন্তু হবে ভাই, আমি ছাড়ব না। শনিবারে কিন্তু সিরাজ সাহেব যেতে পারলেন না। অফিসের কাজ পড়ে গেল হঠাৎ করে। মুখ কালো করে ঘুরতে লাগলেন। রাতে খেতে পর্যন্ত পারলেন না। মোটেই নাকি খিদে নেই। রোববার ভোরে দেখি তার চোখ বসে গেছে, দিশেহারা ভাব। সারা রাত নাকি ঘুম হয়নি, আজে বাজে স্বপ্ন দেখেছেন। দেখেছেন যেন একটা মস্ত বড় সাপ রেখাকে ছোবল দিচ্ছে। মনটা বড় অস্থির ভাই। চলেন দেখি নিশানাথের কাছে যাই। নিশানাথ গম্ভীর মুখে শুনলেন সবকিছু। তার ভাব দেখে মনে ভরসা পাওয়া যায় না, কিন্তু কথা বললেন খুব নরম গলায়। দুশ্চিন্তাগ্রস্ত মন তো, তাই এইসব দেখেছেন। এইসব কিছু না। আর সামনের শনিবারতে এলো বলে বড় সাহেবকে বলে এবার একদিন বেশি থেকে আসবেন। কিন্তু পরের শনিবার সিরাজ সাহেবকে অফিসের কাজে খুলনা চলে যেতে হল। সোমবার সন্ধ্যায় ফিরলেন। সিরাজ সাহেবের দিকে আমরা তাকাতে পারি না। নবী সাহেবের মতো মানুষ পর্যন্ত উদ্বিগ্ন হয়ে বললেন, দেশে একটা টেলিগ্রাম করে দাও, চিন্তা করবে তো। সিরাজ সাহেব দার্শনিকের মতো মুখ করে বললেন, টেলিগ্রাম করে আর কি হবে?
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অন্যদিন। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।